নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নিউজিল্যান্ড সিরিজের আগে ফের 22 গজ কোহলি। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেও মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি। নতুন বছরে ফের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন রোকো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ 18 জানুয়ারি। উপহারের ডালি নিয়ে এলো মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দল তৈরির পালা। উইকেট কিপিং করবে কে? উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। ম্যাচ সংখ্যা জানাতে বলল এফসি। আইএসএল এর বাজেট নিয়ে জোর আলোচনা ফেডারেশনে। যে ক্লাবগুলি ফেডারেশনের শর্তে এই মরশুমে খেলতে চাইবে তাদের নিয়েই খেলা হবে। নতুন বছরে সারপ্রাইজ নিউজিল্যান্ড সিরিজের আগে ফের 22 গজে কোহলি। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেও মঞ্চে মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি। এসেছেন, দেখেছেন, জয় করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি। দিল্লির দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন, রানও পেয়েছেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তবে ইংরেজি নববর্ষের সারপ্রাইজ দিতে পারেন কোহলি। জানা গিয়েছে বিজয় হাজারে ট্রফিতে আরও একটি ম্যাচ খেলতে পারেন তিনি। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে কোহলি দিল্লির হয়ে জানুয়ারির শুরুতে নামতে চলেছেন। জানা গিয়েছে 6 জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। তবে কোহলির সম্ভাবনা থাকলেও রোহিত আর মুম্বাইয়ের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না বলেই খবর। বিজয় হাজারে ট্রফিতে সুপার হিট কামব্যাক করেছেন দুজনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সে আকাশ পাতাল তফাৎ। মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবে দুর্দান্ত ফর্ম ধরে রাখেন বিরাট। দিল্লির হয়ে তার ব্যাট থেকে আসে 77 রান। ম্যাচের সেরাও হন তিনি। 2 ম্যাচে খেলে তারা 1,20,000 টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলির দ্বিতীয় ম্যাচে সেরা হয়ে 10,000 টাকা পেয়েছেন। 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতিও শুরু হয়ে যাবে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনের ফর্মের ছিলেন রোকো। কিন্তু বোর্ডের নির্দেশে কিছুটা বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন। ফিরে বুঝিয়ে দিয়েছেন তাদের নিয়ে সংশয়ের জায়গা নেই। এখানেই শেষ নয়, কোহলি আরও একটি ম্যাচ খেলে দায়বদ্ধতার প্রমাণ রাখতে চলেছেন তিনি। উল্লেখ্য 2025 সালে 13 ম্যাচে 651 রান করেছেন কোহলি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরে ফের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন রোকো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ 18 জানুয়ারি ইন্দোরে রয়েছে। সেই কারণে উপহারের ডালি নিয়ে এলো মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। নতুন বছরে ফের আন্তর্জাতিক মাঠে নামবেন রোকো। সেই কারণে উপহারের ডালি নিয়ে এবার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ 18 জানুয়ারি ইন্দোরে। অন্যান্য ম্যাচের মতো রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে মধ্যপ্রদেশের ক্রিকেট প্রেমীরাও। হলকর স্টেডিয়ামে দিনরাতের সেই ম্যাচের টিকিট বিক্রি হবে কেবলমাত্র অনলাইনে। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম ক্রিকেট প্রেমীদের জন্য এই উদ্যোগ নিয়েছে তারা। এমনকি তাদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। 18 জানুয়ারি তৃতীয় ওয়ানডে। নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। এই আবহে শিক্ষার্থী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য গ্যালারি দর্শক আসনে কোটা নির্ধারিত থাকার কথা ঘোষণা হয়েছে। টিকিটের দামও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
পড়ুয়াদের জন্য ইস্ট স্ট্যান্ডের টিকিটের দাম 750 টাকা এবং দোতলার দাম করসহ 950 টাকা। একজন পড়ুয়া কেবল একটি মাত্র টিকিট কিনতে পারবে। টিকিটের জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে চাওয়া হবে কিছু স্টুডেন্ট আইডি। টিকিটিং পোর্টালের আপলোড করতে হবে বর্তমানে শিক্ষাগত নথি। আবেদনপত্র যাচাইয়ের পর এমপিসিএ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে টিকিট কাটার লিঙ্ক পাঠানো হবে। রেজিস্ট্রেশনের উইন্ডোটি খুলবে 31শে ডিসেম্বর সকাল 11টায়, চলবে 1 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত বা কোটা শেষ হওয়া পর্যন্ত। বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য একই ব্যবস্থা করা হয়েছে। এই বিভাগের টিকিটের দাম 300 টাকা। উত্তর পূর্ব গ্যালারিতে বরাদ্দ তাদের আসন। যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের সরকারি শংসাপত্র আপলোড করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে তারা অনেক কম টাকায় টিকিট কিনতে পারবেন। হুইলচেয়ারের প্রয়োজন হলে সে কথাও আগে থেকে জানাতে হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। সূত্রের খবর, আগামী 2 থেকে 4 জানুয়ারির মধ্যে দল ঘোষণা হতে পারে। এবার ভারতীয় ওয়ানডে দলেও একাধিক বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমত, চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমন গিল। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। গিল ফেরার অর্থ সেঞ্চুরি করার পরও বসতে হতে পারে যশস্বী জয়সওয়াল বা ঋতুরাজ গায়কোয়াড়কে। তাছাড়াও শোনা যাচ্ছে বাদ পড়তে পারেন ঋষভ পান্ত। তবে রোকোকে সামনে দেখতে পড়ুয়ারা এবং দিব্যাঙ্গরা তো বটেই, ভিড় জমাবেন অগণিত ক্রীড়াপ্রেমী। সব মিলিয়ে ইন্দোরের ফিনালে নিয়ে এখন থেকেই সাজো সাজো রব। হাই নিউজ নেটওয়ার্ক। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল এশিয়া কাপ। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন না করার অঘোষিত নীতি নিয়েছে ভারতীয় বোর্ড। দুই দল আবারও মুখোমুখি হবে টি-20 বিশ্বকাপে। সেখানে কি সূর্যকুমার যাদবদের সঙ্গে হাত মেলাবেন শাহিন আফ্রিদিরা? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পিসিবি প্রধান মাহসিন নাকভি। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল এশিয়া কাপ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা, তার চেয়ে বেশি উত্তেজনা ছিল হ্যান্ডশেক ইস্যু নিয়ে। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, এমনই একটি অঘোষিত নীতি নিয়েছিল ভারতীয় বোর্ড। দুই দল আবারও মুখোমুখি হবে টি-20 বিশ্বকাপে। সেখানে কি সূর্যকুমার যাদবদের সঙ্গে হাত মেলাবেন শাহিন আফ্রিদিরা? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। নকভি বলেন, যদি ওরা করমর্দন করতে না চায় তাহলে আমাদেরও তেমন কোনো ইচ্ছা নেই। যাই ঘটুক না কেন, ভারত যেটা করবে তার পাল্টা জবাব দেওয়া হবে। আপনারা দেখতে পাবেন ভবিষ্যতেও আমাদের একই রকম দৃষ্টিভঙ্গি থাকবে। ওরা একই কাজ বারবার করবে আর আমরা পিছু হটব, সেটা তো ঘটতে পারে না। নকভি জানিয়েছেন, এই প্রসঙ্গে তার সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কথা হয়েছিল। তিনি ক্রিকেট এবং রাজনীতিকে আলাদা করার কথাও বলেছিলেন। পিসিবি প্রধানের কথায় আগেও এই কথা বলেছি, আবারও বলছি। আমাদের প্রধানমন্ত্রী আমাকে বার দুয়েক বলেছিলেন সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢুকতে দেওয়া উচিত নয়। সেদিনই তো সরফরাজ আপনাদের বলেছিল আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছিল। বড়দের এশিয়া কাপ তো বটেই, অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও একই ছবি দেখা গিয়েছিল। হাত না মেলানো তো বটেই, দুই দলের ক্রিকেটাররাই একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়ে। যুব পাক দলের মেন্টর সরফরাজ আহমেদ বলেছিলেন, ভারতীয় খেলোয়াড়দের ভালো ছিল না। চ্যাম্পিয়ন হওয়ার পর স্পোর্টসম্যান স্পিরিট মেনে সেলিব্রেশন করেছি। আমার মতে ক্রিকেটে সৌজন্য বজায় রাখা উচিত, তবে ভারত কিন্তু তা করেনি। উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেই পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। আর এই পরিস্থিতিতে সরফরাজের পর নকভির মন্তব্যেও স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়ল। 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। হাই নিউজ নেটওয়ার্ক।
মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেট কিপিং করবেন কে? আর সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল প্রায় 64 কোটি টাকা। প্রায় সবটাই কেকেআর ম্যানেজমেন্ট খরচ করেছে মিনি নিলামে। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেট কিপিং করবেন কে? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। বিজয় হাজারেতে ম্যাচ খেলার মাঝেই জানিয়ে দিলেন, উইকেটের পিছনেও ভরসা জাগাতে তৈরি তিনি। 2024-এ অর্থাৎ যে মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়, সেবার উইকেট রক্ষক ছিলেন ফিল সল্ট। কিন্তু চলতি বছর নাইটদের সমস্যায় ফেলেছে এই জায়গা। রহমানুল্লাহ গুরবাজ বা কুইন্টন ডিককরা ব্যাটে আগুন ঝরাতে পারেননি, বরং একজন বিদেশির স্লটও আটকে ছিল। সেই জায়গায় একজন দেশীয় উইকেট কিপার খেলালে অনেক সমস্যার সমাধান হয়। এবার যেমন বিদেশিদের মধ্যে ফিন অ্যালেন, টিম সেইফার্ট আছেন, দেশীয়দের মধ্যে আছেন তেজস্বী সিং। কিন্তু অন্য আরেকজনও লড়াইয়ে আছেন, তিনি অঙ্গক্রিস রঘুবংশী। মুম্বাইকর ক্রিকেটারকে একেবারে হাতে করে তৈরি করেছে নাইট রাইডার্স। মেগা নিলামের আগে কেকেআর তাকে রিটেন করেছিল। আগামী মরশুমেও অঙ্গক্রিস নাইটদের মূল শক্তি হতে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে আছেন তিনি। মুম্বাইয়ের হয়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে 68 রান করে ম্যাচ জেতান। এর আগে তিনি উইকেট কিপিংও করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয় কেকেআর এর হয়েও সেই ভূমিকায় দেখা যাবে কিনা। জবাবে অঙ্গক্রিস জানিয়েছেন, কিপিং করাটা আমি খুব উপভোগ করি। কাজটা অবশ্যই কঠিন, তবে তাতে মনে হয় সবসময় ম্যাচের মধ্যে আছি। আর কেকেআর এর হয়ে কিপিং করব কিনা সেটা খুব দ্রুতই জানানো যাবে। অঙ্গক্রিস যদি কিপিং করে দেন, তাহলে ব্যাটিং এর সময় একজন বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ারকে খেলানো যাবে। কিন্তু সুনীল নারিনদের ঘূর্ণি কি তিনি সামলাতে পারবেন? সেটা একটা বড় প্রশ্ন। তবে অ্যালেন বা সেইফার্টরা ব্যর্থ হলে অঙ্গক্রিসকে উইকেট কিপার হিসেবে রেখেই টিম কম্বিনেশন তৈরি করা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাচ নিতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নতুন বছরের শুরুতেই তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তার ঘনিষ্ঠ মহল। ক্যাচ নিতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নতুন বছরের শুরুতে তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তার ঘনিষ্ঠ মহল। গত 23শে ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন শ্রেয়স। দিন কয়েক পরে তিনি যান বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে শ্রেয়সের চোটের পরিস্থিতি এবং নেটে তার ব্যাটিং দুটোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। নতুন বছরের শুরুতেই মাঠে নেমে পড়বেন তারকা ব্যাটার। খুব শীঘ্রই নীল জার্সিতেও ফিরবেন ভারতীয় দলের সহ অধিনায়ক। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা শ্রেয়সের ফিটনেসের দিকে নজর রাখছেন। ওই কর্তার কথায়, শ্রেয়সকে নিয়ে আমরা যথেষ্ট ইতিবাচক খবর পেয়েছি। আগামী 3 এবং 6 জানুয়ারি ওকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যেতেই পারে। তবে এখনও সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু শ্রেয়স জয়পুরে গিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারে বলেই আমাদের বিশ্বাস। নেটে ব্যাট করার সময় ওর একেবারেই অস্বস্তি হচ্ছে না। আগামী 3 এবং 6 জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলার ধকল সামনে নিতে পারলেই সহ অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ। সেই সিরিজেই শ্রেয়সের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। আপাতত যা খবর, মঙ্গলবার অর্থাৎ 30শে ডিসেম্বর পর্যন্ত সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন শ্রেয়স আইয়ার।
সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী 2রা জানুয়ারি জয়পুরে মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দেবেন শ্রেয়াস। অর্থাৎ নতুন বছরে চোট সারিয়ে নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ক্রিকেটের সরপঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। সিএবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। অনেক ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারে না। ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে তার জন্যই প্রযুক্তির ব্যবহারের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সিএবি। সিএবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। অনেক ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারে না। ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে তার জন্য এবার প্রযুক্তির ব্যবহারের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সিএবি। এবার থেকে ক্লাব ক্রিকেটেও ডিআরএস এর ব্যবহার হতে পারে, সেরকমই চিন্তা ভাবনা করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট হিসেবে ফিরেছেন। শোনা গেল সৌরভ ইতিমধ্যেই ডিআরএস নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। বেশ কয়েকটা বৈঠকও হয়েছে। এই বছর চ্যাম্পিয়নশিপ পর্বে ডিআরএস প্রযুক্তির প্রয়োগ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করছেন সিএবি কর্তারা। তবে ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে সিএবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লজিস্টিক সমস্যা। চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও অনেক ম্যাচ রয়েছে। অবশ্য শুধু চ্যাম্পিয়নশিপ নয়, অবনমনের সব ম্যাচেও সিএবি ডিআরএস এর প্রয়োগ করতে চাইছে। কিন্তু সমস্যা হলো বেশ কয়েকটা মাঠে ছাড়া এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা রয়েছে। ইডেন, সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস, কল্যাণী, ভিডিওকন, আদিত্য একাডেমির মতো 6-7টা মাঠ ছাড়া বাকি মাঠগুলোতে ডিআরএস ব্যবহার করা খুব কষ্টসাধ্য, বিশেষ করে ময়দানের মাঠগুলোর ক্ষেত্রে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে ইডেনও পাওয়া যাবে না, কারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ফলে আইসিসির অধীনে চলে যাবে ইডেন। তখন স্থানীয় ক্রিকেটের ম্যাচ সম্ভব নয়। বিশ্বকাপ শেষের 2 সপ্তাহ পর থেকে আবার আইপিএল শুরু। মনে করা হচ্ছে বিশ্বকাপ শেষের দিন দুয়েকের পরই কেকেআর মাঠ নিয়ে নেবে। ফলে সিএবির কাছেও বিকল্প মাঠ খুব বেশি থাকছে না। খবর নিয়ে যা জানা গিয়েছে তাতে ডিআরএস নিয়ে ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলি আলোচনা করেছেন সিএবি কর্তাদের সঙ্গে। সিএবি সভাপতি নিজেও প্রবলভাবে চাইছেন স্থানীয় ক্রিকেটের ডিআরএস ব্যবহার করতে, যাতে আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্নের অবকাশ না থাকে। সৌরভ বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ক্লাব ক্রিকেটে ডিআরএস চালু করার ব্যাপারটা অবশ্যই পরিকল্পনায় রয়েছে। এটা নিয়ে আলোচনা হয়েছে, তবে বেশ কিছু ব্যাপার আগে ঠিক করতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত। যা খবর তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটি নিয়ে চূড়ান্ত হয়ে যেতে পারে সিদ্ধান্ত। শেষ পর্যন্ত যদি স্থানীয় ক্রিকেটে ডিআরএস চালু করা যায়, কলকাতা ময়দানে নিঃসন্দেহে তা এক অভিনব পদক্ষেপ হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ম্যাচ সংখ্যা জানাতে বলল এএফসি। আইএসএল এর বাজেট নিয়ে জোর আলোচনায় ফেডারেশনের। আর যে ক্লাবগুলি ফেডারেশনের শর্তে এই মরশুমে খেলতে চাইবে তাদের নিয়েই খেলা হবে। ফেডারেশনের 3 সদস্যর কমিটিকে আইএসএল এর ক্লাবরা প্রস্তাব দিয়েছিল কতগুলি ম্যাচ খেললে স্লট পাওয়া যাবে তা জানার জন্য এএফসিকে জিজ্ঞাসা করতে। সেই মতো এএফসির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই মরশুমের পরিস্থিতি বুঝিয়ে এএফসির কাছে জানতে চাওয়া হয় কটা ম্যাচ খেললে এএফসির স্লট পাওয়া সম্ভব হবে। এএফসি কর্তারা জানিয়ে দেন ভারতীয় ফুটবল ফেডারেশন কটা ম্যাচ কী ফরম্যাটে করতে চাইছে তা জানিয়ে সরকারিভাবে চিঠি পাঠাতে। তারপরে এএফসি নিজেদের মধ্যে আলোচনা করে ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানাতে পারবে এই মরশুমে কটা ম্যাচ খেললে এএফসির স্লট পাওয়া সম্ভব হবে। স্বাভাবিক কারণেই এখন লিগের ফরম্যাট এবং ম্যাচ সংখ্যা নির্ধারণ করতে নেমেছে কর্তারা। সোমবার দিল্লির ফুটবল হাউসে ফেডারেশনের কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন রবি পুষ্কর, ধ্রুবর মতো কয়েকজন ক্লাব প্রতিনিধি। সঙ্গেই অনলাইনে মিটিংয়ে ছিলেন বিনয় চোপড়া, মন্দারা এবং কন্দর্প সহ আরও কয়েকজন। এদিন আলোচনায় মূল বিষয়টি ছিল প্রতিযোগিতার বাজেট নির্ধারণ। কারণ বাংলা এবং গোয়া ধরে এবারের আইএসএল চালাতে গেলে ফেডারেশন জানিয়েছে খরচ হতে পারে 70 কোটির মতো।
ক্লাবরা জানিয়েছে প্রতিযোগিতার খরচ কমিয়ে 40 কোটির মধ্যে রাখতে হবে। ক্লাব প্রতিনিধিরা জানান, আইএসএল এর বাজেট যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্লাব মালিকই এই মরশুমের আইএসএল খেলার জন্য নিশ্চয়তা দিতে পারছেন না। সেই কারণেই এদিন ফেডারেশনের কমিটি এবং ক্লাব প্রতিনিধিরা বাজেট নিয়ে আলোচনায় বসেন। ম্যাচ ধরে ধরে বাজেট করা হয়। তাতে ধরা হয়েছে বাংলা এবং গোয়া ধরে মোট 19টা ম্যাচ খেলা হবে। এদিন পুরো বাজেট পেশ করা সম্ভব হয়নি। ঠিক হয়েছে মঙ্গলবারের মধ্যে পুরো বাজেট তৈরি হয়ে যাবে। তাতে টিভি চ্যানেলে ম্যাচ সম্প্রচারের বাজেটও ধরা হয়েছে। কোন চ্যানেলে ম্যাচ সম্প্রচার হবে তা ঠিক না হলেও ম্যাচ প্রতি সম্প্রচারের জন্য 15 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। এই বাজেট তৈরি হয়ে গেলেই ফেডারেশন ঠিক করেছে দ্রুততার সঙ্গে প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করে ক্লাবগুলোকে চিঠি দিয়ে আইএসএল খেলার জন্য তাদের সম্মতি চাইবে। এবার যে ক্লাবগুলি ফেডারেশনের শর্তে এই মরশুমে খেলতে চাইবে তাদের নিয়েই খেলা হবে। যারা খেলতে চাইবে না বাইরেই রাখা হবে। ক্লাবগুলি যেহেতু প্রতিযোগিতার কমার্শিয়াল পার্টনারের নাম জানতে চেয়েছে, ফেডারেশনও তাই দ্রুততার সঙ্গে কমার্শিয়াল পার্টনার ঠিক করার জন্য নতুন করে শর্ত পরিবর্তন করে টেন্ডার প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। একদিকে এই মরশুমের আইএসএল চালানোর প্রস্তুতি চলবে, পাশাপাশি কমার্শিয়াল পার্টনার ঠিক করার প্রস্তুতি। আর এটা দ্রুততার সঙ্গে করতে চাইছে ফেডারেশন, কারণ হাতে খুবই সময় কম। যদি এই মরশুমে শর্ট টার্মে আইএসএল শুরুর আগেই কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যায় তাহলে সব সমস্যার সমাধান, না হলে কি হবে কেউ জানে না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।